আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আজকে হলো আপনাদের বাংলাদেশ বিষয়বলী লেকচার নাম্বার 4 মোস্ট প্রবাবলি, যেখানে আমরা দেখব বাংলাদেশের সংবিধান, সংবিধান প্রণয়নের ইতিহাস আছে, এর মধ্যে বৈশিষ্ট্য আছে, সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, জরুরি অবস্থা সম্পর্কিত যে বিধানগুলো আছে এইগুলো আছে, এছাড়া সংবিধানের সংশোধনীগুলো আছে। আর বাকি হলো এখান থেকে বিগত বছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষায় এসেছে বা আবার আসতে পারে, এই ধরনের অনুচ্ছেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। তার আগে আচ্ছা, ঈদ মোবারক আপনাদের সবাইকেও আরেকবার। ঈদের পর মোস্ট প্রবাবলি এটাই আপনাদের সাথে প্রথম মিট। চলেন শুরু করা যাক। আজকে আমরা পড়বো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এবং এই সংবিধানের মধ্যে সব কিন্তু পড়তে হবে না। সংবিধান যত কঠিনই দেখা যাক, এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি সহজ। সরকার ব্যবস্থা থেকে ধরেন, একজন আহ ভোটার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন, রাষ্ট্রপতি হওয়ার জন্য একজন নাগরিকের বয়স কত হওয়া প্রয়োজন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজনের বয়স কত হওয়া প্রয়োজন, একটি ভোটার তালিকায় নাম ভুক্তির জন্য কোন যোগ্যতা থাকা প্রয়োজন, ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হয়। আবার ধরেন প্রশ্ন আসে যে নির্বাচনের জন্য যে ভোটার তালিকা গ্রহণ করা হয়, মোট কতটি ভোটার তালিকা থাকে, একটি ভোটার তালিকা থাকে। এই ধরনের কিছু সহজ প্রশ্ন আসে। আর কিছু একটু কঠিন, একটু ক্রিটিক্যাল, যেমন সংসদের প্রধান বলা হয় কাকে, বা সংসদ চলাকালীন সভাপতি হিসেবে দায়িত্বে থাকেন কে। সংসদের সভাপতি বলা হয় স্পিকারকে, এবং সংসদ নেতা বলা হয় প্রধান রাজনৈতিক দলের যিনি সভাপতি থাকেন তাকে বলা হয় সংসদ নেতা। হ্যাঁ, সংসদ নেতা বলা হয় তাকে। তো প্রধানমন্ত্রী যিনি থাকেন বা দলের প্রধান যিনি থাকেন তিনি সংসদ নেতা হিসেবে সাধারণত পরিচিত হন। আবার একটা প্রশ্ন আসে যে সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন কে। কে অধিবেশন আহ্বান করেন বলেন তো? স্পিকার নাকি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? কে করে? কমেন্টে লেখেন। আর যারা আসছেন অবশ্যই ক্যামেরাটা একটু চালু করার চেষ্টা করেন ভাই, আল্লাহর হস্তে আপনারা ক্যামেরা গুলো চালু রাখেন, তাহলে লাইভ ক্লাসটা লাইভ ক্লাস মনে হয়। আর যদি সেই সব ক্যামেরা বন্ধ করে আপনি আপনার মতো বসে থাকেন, আমি আমার মতো বসে থাকি, সে তো রেকর্ডিং ক্লাসই দেখতে পারেন, তাহলে লাইভে কি হলো? আগের ক্লাসে একজন ঘুমিয়ে গেছে, আমি না দেখে বুঝলাম যে এই লোকটা ঘুমাইতেছে। একজন সে বসে বসে টেবিলে এরকম করে ঘুমিয়ে গেছে, বসা অবস্থায় টেবিলের সামনে। তো ক্যামেরা ছিল বিধায় আমি দেখছি যে এই লোকটা ঘুমাইতেছে। আপনারা যে যারা ক্যামেরা চালু করতে চাচ্ছেন না, তারা যে ঘুমাচ্ছেন না তার কোনো বিশ্বাস আছে? এরপরে আর কি আসে? আর আসে সংবিধানের ইতিহাস থেকে প্রশ্ন। যেমন সংবিধান রচনা কমিটি গঠন করা হয় কবে, সংবিধান রচনা কমিটির সদস্য কতজন, বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কবে, বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে। এরপরে এখান থেকে প্রশ্ন আসে সংবিধানের অস্থায়ী আদেশ জারি করেন কে, অথবা কবে জারি করেন। এই ধরনের প্রশ্নগুলো। তার আগে একেবারে সর্বপ্রথম, সংবিধান কি? একটা ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা। এরিস্টটলের সংজ্ঞা মতে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ, একটা জীবন ব্যবস্থা দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, যেটাকে রাষ্ট্র তার নিজের জন্য বাছাই করে নিয়েছে। রাষ্ট্র তার নিজের জন্য যে জীবন ব্যবস্থাটা বাছাই করে নিয়েছে, এইটাকে বলা হয় কনস্টিটিউশন বা সংবিধান। ওকে, তো এরপরে আসেন, গেল এটা সংবিধান, যে সংবিধান হলো একটা রাষ্ট্রের জন্য সুনির্দিষ্ট বা সুনির্ধারিত একটা জীবন ব্যবস্থা, এ ওয়ে অফ লাইফ। আর এই লাইফটা কেমন, যেটা রাষ্ট্র নিজে তার নিজের জন্য বাছাই করে নিয়েছে। এবং এই জীবন ব্যবস্থাটা, সংবিধানটা দুই প্রকারের হয়। দুই প্রকার। দুই প্রকার কি কি? এক প্রকারের নাম হলো লিখিত সংবিধান, আর প্রকারের নাম হলো অলিখিত সংবিধান। এক প্রকারের নাম হলো লিখিত সংবিধান, আর প্রকারের নাম হলো অলিখিত সংবিধান। এখানে যেটা আছে আমাদের লিখিত সংবিধান,
লিখিত সংবিধানের কি ব্যাপার স্যাপার আছে দেখেন। লিখিত সংবিধানের ব্যাপার স্যাপার হলো যে এটা পরিপূর্ণভাবে লিখিত অবস্থায় থাকে। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে না যে লিখিত সংবিধান কাকে বলে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে লিখিত সংবিধান আছে পৃথিবীর কোন দেশে। লিখিত সংবিধান আছে ধরেন ভারতের সংবিধান লিখিত সংবিধান, যুক্ত রাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান, আর অলিখিত সংবিধান আছে কাদের? অলিখিত সংবিধান আছে হলো যুক্তরাজ্যে, সৌদি আরবে। তো এই যে রাষ্ট্রগুলোর সংবিধান লিখিত, পরিবর্তনের ভিত্তিতে সংবিধানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সুপরিবর্তনীয় আর একটা হলো দুষ্পরিবর্তনীয়, দুই ভাগ। তো সেই দুই ভাগের মধ্যে যাদের সংবিধান লিখিত থাকে তাদের সংবিধান হয় দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ চাইলেই সহজে পরিবর্তন করা যায় না এমন, দুষ্পরিবর্তনীয়। আর যাদের সংবিধান অলিখিত তাদের সংবিধান হয় সুপরিবর্তনীয়। সুপরিবর্তনীয় কি? চাইলেই যাদের সংবিধান পরিবর্তন করে ফেলা যায় তাদের সংবিধান হলো সুপরিবর্তনীয়। হ্যাঁ, সহজেই তারা চাইলে তাদের সংবিধান পরিবর্তন করে ফেলতে পারে। তো এই দুই প্রকার, একটা হলো পরিবর্তনের ভিত্তিতে প্রকারভেদ, একটা হলো লিখিত বা অলিখিত এই ধরনের প্রকারভেদ। এই দুই ধরনের প্রকারভেদ হয়। তো এই দুই ধরনের প্রকারভেদের ভিত্তিতে যে সংবিধান আছে এর মধ্যে বাংলাদেশের সংবিধানটা হলো এই প্রথম প্রকারভেদের মধ্যে পড়ে, যে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো এই সংবিধানটা হুট করে তো আর বাংলাদেশে আসেনি। এই সংবিধানের জন্য সর্বপ্রথম যেটা করতে হয়েছে সেটা হলো দেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে দেশ স্বাধীন হয়। 1972 সালের 11ই জানুয়ারি 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এবং এসেই পরের দিন 11ই জানুয়ারি 1972 লেখেন 1972 সালের 11ই জানুয়ারি বঙ্গবন্ধু জারি করেন অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ, অস্থায়ী সংবিধান আদেশ। আচ্ছা, একটা কথা আপনারা জানেন, যেই সংবিধান আমাদের দেশে এখন আছে এই সংবিধানটা তো কার্যকর হয় 1972 সালের ডিসেম্বর মাসে। বাট 1971 সালে যেদিন থেকে আমরা স্বাধীন দেশ হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছি, কবে ঘোষণা করেছি? আমরা ঘোষণা করেছি 1971 সালের 26 মার্চ। এই থেকে নিয়ে 1972 সালে সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972। তো মাঝখানের যে এই পিরিয়ডটা, এই পিরিয়ডে তো আমাদের কোনো সংবিধান ছিল না। তাহলে এই সময় রাষ্ট্র পরিচালিত হয়েছে কিসের ভিত্তিতে? সেই জিনিসটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সংবিধান বা মধ্যবর্তী সময়ের সংবিধান। এই সময়ের যে সংবিধান ছিল সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সংবিধান। অন্তর্বর্তীকালীন সংবিধান। আর এই অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্রকে। স্বাধীনতার ঘোষণাপত্র, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সংবিধান। অর্থাৎ যখন সংবিধান ছিল না ওই সময় স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র এই দুইটার উপর ভিত্তি করে দেশ পরিচালিত হয়েছে সংবিধান হিসেবে। আর এর পরে 1972 সালের 11ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে পরীক্ষায় যদি আপনাকে প্রশ্ন করে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে, তাহলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবে জারি করেন? 11ই জানুয়ারি 1972। অর্থাৎ যে এই দেশের জন্য একটা সংবিধান প্রয়োজন, কে রাষ্ট্রের প্রধান হবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের বিচার আচার কার মাধ্যমে চলবে, এই ধরনের একটা সুনির্দিষ্ট কাঠামোকে বলা হয় সংবিধান। এবং এটার জন্য তিনি আদেশ জারি করেন যে এটা রচনার ব্যবস্থা করো। এরপরে 1972 সালের
26 মার্চ 1972। 26 না, এটা 23 মার্চ আগে লিখে নেন। 23 মার্চ এই দিন গণপরিষদ আদেশ জারি হয়। গণপরিষদ আদেশ জারি। গণপরিষদ আদেশ জারি হয়। গণপরিষদ আদেশ জারি হয় মানে কি? গণপরিষদ আদেশ বলতে বোঝায় যে সংবিধান রচনা করে কারা, এটা বলেন তো। বিচারপতিরা, নাকি বিচারকরা, নাকি যারা জজ তারা, নাকি যারা সংসদ সদস্য তারা? কারা সংবিধান রচনা করে? সংবিধান রচনার দায়িত্ব থাকে কার হাতে? সংবিধান রচনার প্রধান দায়িত্ব থাকে কার হাতে বলেন? সুপ্রিম কোর্ট। ভেরি গুড। আর কেউ? সুপ্রিম কোর্ট। ভেরি গুড। সংসদ সদস্যরা। আর কেউ? ভাই আপনারা 78 জন মানুষ, মাত্র 9-10 জন মানুষের ক্যামেরা চালু দেখা যাচ্ছে। এটা আমি বুঝি না, আপনাদের কি এমবির সমস্যা, নাকি চেহারা দেখাইতে লজ্জা লাগে? আপনারা যদি ফিজিক্যালি ক্লাস করতেন সেখানে আপনারা যাইতেন না? যেতেন কি না বলেন? ফিজিক্যালি ক্লাস করলে সেখানেও আপনাদেরকে যেতে হতো, সেখানে আপনারা একজনের সামনে গিয়ে বসতেন। ওটা দুই একজনের সমস্যা, আপনার বেবি আছে, ছেলেরা যারা তাদেরও বেবি আছে। একজন চাকরি করেন ঠিক আছে, সবাই কি চাকরি করেন? সবাই কি ওই যে এক ভাই, সে তো তার মনির ভাই দোকানে বসেই করে দিছে, তার শোরুমে বসে সে ক্যামেরা চালু করে বসছে। তো চালু করে তো মনির ভাই, মনির ভাই কই? আপনি দোকানে না এখন, শোরুমেই তো আছেন। তাহলে কি? দিন শেষে আমার জিনিসটা দরকার, আর আমার দরকার যে প্রপারলি আপনারা জিনিসগুলো বোঝেন, আপনাদের সাথে ইন্টারেক্টিভ একটা ক্লাস হয়। আমি সেই জন্য আপনাদেরকে বলি যে ভাই ক্যামেরা গুলো চালু রাখেন। এখানে বললেও আপনারা এটার গুরুত্ব বুঝতেছেন না, নাকি ইচ্ছা করেই করতেছেন না, আল্লাহই জানে। দেখেন যদি সম্ভব হয় তাহলে চালু রাখেন ক্যামেরা গুলো প্রত্যেকেই। তো যে কথা বলছিলাম, গণপরিষদ। গণপরিষদ বলতে বোঝায় যেখানে আইনসভার সদস্যরা বসে। আইনসভা বলতে বোঝায় সংসদকে। এখন আমাদের দেশে আইনসভা বলতে আমরা বুঝি সংসদ, আর পাকিস্তান আমলে আমরা এটা গণপরিষদকে বুঝতাম। এবং এই গণপরিষদের নির্বাচিত সদস্য আমরা মুক্তিযুদ্ধে পড়েছিলাম, দুইটা পরিষদ ছিল। একটা জাতীয় পরিষদ, আর একটা হলো প্রাদেশিক পরিষদ। এই দুই পরিষদে যারা নির্বাচিত সদস্য ছিল, এই সকল সদস্যদেরকে একত্রে সভা করার জন্য বা পরিষদে বসার জন্য আহ্বান করা হলো। এই আহ্বানটার নামই হলো গণপরিষদ আদেশ, যে এরা সবাই একত্রিত হবে এবং এরা একটা কমিটি গঠন করবে। হ্যাঁ, এরা একটা কমিটি গঠন করবে এবং এরা সংবিধান রচনার জন্য একত্র হবে। এটা হলো গণপরিষদ আদেশ। অর্থাৎ জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ, এই দুই পরিষদের যারা নির্বাচিত সদস্য আছে, এই নির্বাচিত সদস্যরা গণপরিষদে বসবেন। আর যেটাকে এখন আমরা বর্তমানে জানি সংসদ নামে, ওনারা মূলত সংবিধান রচনা করে থাকেন। ওনারা মূলত সংবিধান রচনা করে থাকেন। তো দেখেন, ওনারা মূলত সংবিধান রচনা করে থাকেন, এখন ওনাদেরকে দায়িত্ব দেওয়া হলো সংবিধান রচনার জন্য। তো ওনারা সংবিধান রচনার দায়িত্বে বসলেন। বসার পরে 10 এপ্রিল শুরু হলো ওনাদের প্রথম সভা। 10 এপ্রিল 1972 এই দিন গণপরিষদের প্রথম সভা বসে। গণপরিষদের প্রথম সভা বসে। গণপরিষদ কারা? ওই যে যারা নির্বাচিত সদস্য, 70 সালের নির্বাচনে যারা জয়লাভ করেছে সেই সমস্ত লোকজনকে বলা হয় গণপরিষদ সদস্য। সেই সমস্ত লোকজনকে বলা হয় গণপরিষদ সদস্য।
বুঝতে পারছেন? তো গণপরিষদের প্রথম সভা বসলো 1972 সালের 10 এপ্রিল, এবং এই প্রথম সভার পরের দিন 11ই এপ্রিল সংবিধান রচনা কমিটি গঠন করা হলো। সংবিধান রচনা কমিটি। সংবিধান রচনা কমিটি গঠন। সংবিধান রচনা কমিটি গঠন। ওকে, দেখছেন এই সংবিধান রচনা কমিটি যে গঠন করা হয়, এই কমিটির প্রথম দিকে সদস্য ছিল যারা গণপরিষদের সদস্য বা সংসদ সদস্য, এরা সবাই মিলে এই রচনা কমিটিটা গঠন করা হয়, সংবিধান রচনা কমিটি। এবং এই কমিটির মোট সদস্য ছিল 34 জন। মোট সদস্য ছিল 34 জন, এবং তাদের মধ্যে সভাপতি করা হয় ডক্টর। তো এইখানকার সভাপতি ডক্টর কামাল হোসেন, উনি ছিলেন সভাপতি। আর এখানকার মহিলা সদস্য বা একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। উনি ছিলেন একমাত্র মহিলা সদস্য। মহিলা সদস্য বেগম রাজিয়া বানু, হ্যাঁ। এরপরে আরেকজনের নাম লিখতে পারেন। বিরোধী দলীয় সদস্য কে ছিল সংবিধান রচনা কমিটির? বিরোধী দলীয় সদস্য কে ছিল? আপনারা কি লিখতে পারতেছেন? বিরোধী দলীয় সদস্য, হ্যাঁ। বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। কিছুই করি নাই। বুঝছেন, এটা হলো থার্ড ক্লাস। আপনারা যারা আমার সাথে এখন ক্লাস করতেছেন, এটা হলো থার্ড ক্লাস। আমি এর আগে থার্ড ক্লাস মানে কি ক্লাস খারাপ লোয়েস্ট ক্লাস সেটা না, তৃতীয় ক্লাস চলতেছে আমার। আমি এর আগে হলো গত পরশুদিন রাতে পটুয়াখালী থেকে গাইবান্ধা গেছি, গাইবান্ধা থেকে গতকালকে রাতে আবার বাসে উঠছি। আজকে সকালে বিশাল জ্যাম, প্রায় 12-13 ঘন্টা জ্যাম ঠেলে ঢাকায় আসলাম। ঢাকায় এসে ঢুকে ক্লাস শুরু করছি, জাস্ট এসে শুধু খাওয়া দাওয়াটা করছি। তারপর একটা শেষ হলো, তারপরে একটা শেষ হলো, তারপরে আপনারা 3 নাম্বার ব্যাচ যাদের সাথে আমি ক্লাস করছি, এবং এটা শেষ হবে মোস্ট প্রবাবলি 11টা 30-এ সবগুলো। এরপরে আবার বিসিএস এর রিটেনের একটা ক্লাস আছে, তারপরে আবার প্রাইমারির একটা ক্লাস আছে। দেন 11টা 30-এ সবগুলো শেষ হবে, বুঝছেন। বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথায় গেছি পরশুদিন রাতে, আর গতকালকে রাতে রওনা দিয়ে আবার ঢাকায় আসলাম, আবার এখন আপনাদের সামনে। মাঝখানে ওই যা বাসের মধ্যে ঘুমাইছি এইটুকুই। আপনাকে দেখে ক্লান্ত লাগছে? আচ্ছা, এটা না বললে তো
ক্লান্ত লাগতো না, বলার পরই না আপনার ক্লান্ত লাগতেছে, বুঝছেন? ইভেন আমি এসে জামা কাপড়ও চেঞ্জ করার সুযোগ পাইনি, একেবারে সোজা এসে আপনাদের টাইমটা যাতে, এই জন্যই বলছি আপনি একজন পরিশ্রমী এবং স্মার্ট পারসন। আচ্ছা, ঠিক আছে, আসেন, সুরঞ্জিত সেনগুপ্ত উনি ছিলেন একমাত্র বিরোধী দলীয় সদস্য। এরপরে সংবিধান রচনা যে কমিটি গঠন করা হলো, এই কমিটি ওনাদের কাজ শুরু করলেন এবং ওনাদের কাজের খসড়ার জাস্ট কয়েকটা তারিখ লিখে রাখেন। একটা হলো 12ই অক্টোবর 1972। ওনারা যে খসড়াটা গঠন করলেন, সংবিধানের যে খসড়াটা বানালেন, খসড়া বলতে রাফ কিভাবে হতে পারে বা কি হতে পারে এই জিনিসগুলো, একটা খসড়া, এটাকে বলা হয় খসড়া, রাফ। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। খসড়া বলতে আমি, আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, এই কাজটা আমি মোটামুটি একটা পরিমিত বা একটা আকারে নিয়ে আসলাম, নিয়ে এই খসড়াটা বা এই রাফটা ওইখানে সবার সামনে পেশ করলাম যে আমার এটা ঠিক আছে কিনা। এটাই হলো খসড়া সংবিধান গণপরিষদে তো খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করার পরের কাজ কি হলো? পরে হলো গণপরিষদ এটাকে প্রায় মাসখানেক পর্যবেক্ষণ করে, এবং পর্যবেক্ষণ করার পরে 4 নভেম্বর 1972, 4 নভেম্বর 1972 এই খসড়া যেটা আছে সংবিধানের, এই খসড়া গৃহীত হয়। খসড়া সংবিধান গণপরিষদ গ্রহণ করে নেয় যে না, এটা ঠিক আছে, এটার যা কাঠামোগত জিনিসপত্র প্রয়োজন আছে সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। দেখে নেন, খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। হলো খসড়া সংবিধান গৃহীত। এরপরে ফাইনালি কি হয়, এই খসড়া সংবিধান গৃহীত হওয়ার পরে এখন এই সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে। তো সেই সংবিধান অনুযায়ী দেশ চালাতে গেলে কি হবে, সংবিধানটা কার্যকর করতে হবে। এবং সংবিধান কার্যকর হলো কবে? সংবিধান কার্যকর হলো 16ই ডিসেম্বর থেকে। তার আগে আরেকটা তারিখ লিখবেন, সেটা হলো 14ই ডিসেম্বর 1972। এই দিন এই সংবিধানে গণপরিষদ সদস্যরা সবাই স্বাক্ষর করে। হস্তলিখিত সংবিধান ছিল মূলত 93 পৃষ্ঠার। সবাই সিগনেচার করার পরে এই সংবিধানটা হয়ে যায় 109 পৃষ্ঠার। তো এইখানে লেখেন, সংবিধানে গণপরিষদ, সংবিধানে গণপরিষদ সদস্যরা স্বাক্ষর করে। সংবিধানে গণপরিষদ সদস্যরা স্বাক্ষর করে। আর ফাইনালি আরেকটা ডেট লিখে রাখেন, সেটা হলো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর 1972। এই 16ই ডিসেম্বর 1972 যেটা ঘটে, সেটা হলো সংবিধান কার্যকর হয়। সংবিধান কার্যকর হয়, 16ই ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়। এখানে দুইটা শব্দ লিখে রাখেন, সংবিধান গণপরিষদে গৃহীত হওয়া। এই গৃহীত হওয়াটার আরেকটা ভালো শব্দ হলো প্রণীত হওয়া বা প্রণয়ন হওয়া। প্রণীত হয় এই দিন। যদি তারিখ চাস, কি?
ওকে, ওকে। এরপরে দেখেন আর একটা জিনিস, সেটা হলো সংবিধান কার্যকর হওয়া মানে প্রবর্তিত হওয়া। প্রবর্তিত হওয়া, এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে, তো প্রবর্তন হওয়া এবং কার্যকর হওয়া দুইটা একই কথা। স্বাক্ষর, ওকে। এরপর স্বাক্ষরের পরে এটা 15ই ডিসেম্বর বললেও 15ই ডিসেম্বর রাত থেকে কার্যকর হয়, আর সিগনেচার শুরু হয় 14ই ডিসেম্বর থেকে। 14ই ডিসেম্বর সিগনেচার কার্যক্রম শুরু হয়। হ্যাঁ, 15ই ডিসেম্বরের রাত পর্যন্ত চলে, এবং সর্বশেষ 16ই ডিসেম্বর যেদিন শুরু হয়, রাত 12টার পর ঘড়ির কাঁটা চেঞ্জ হয় না, রাত 12টার পর থেকে সংবিধান কার্যকর হয় এবং গণপরিষদের যত সদস্যরা ছিলেন নির্বাচিত সবাই পদত্যাগ করেন এবং নতুন করে আবার ভোট হয় এই সংবিধান অনুযায়ী 1973 সালের মার্চ মাসে, তাই না? মার্চ মাসের কয় তারিখ নির্বাচন হয় বলতে পারেন? 1973 সালের কতই মার্চ নির্বাচন হয় বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন? 7 মার্চ 1973। ভেরি গুড। তাহলে এই তিনটা জিনিস লিখে রাখেন, একটা হলো সংবিধান প্রণীত হওয়া, আর একটা হলো প্রবর্তিত হওয়া, আর একটা হলো সংবিধান দিবস। যেহেতু 4ঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত বা প্রণীত হয়, এই জন্য 4ঠা নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস, এবং এই বছর থেকে এটাকে এ ক্যাটাগরির দিবস হিসেবে পালন করা হয়, সংবিধান দিবস। যদি পরীক্ষায় প্রশ্ন হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কবে, উত্তর হলো 4ঠা নভেম্বর 1972। মানে 1972, 4ঠা নভেম্বর হলো বাংলাদেশের সংবিধান দিবস। 4ঠা নভেম্বর হলো সংবিধান দিবস। ওকে। এরপরে যদি আমরা সামনে যাই, সংবিধানের ইতিহাসের বাকি অংশটুকু দেখি। বাকি অংশটুকু বলতে কি, সংবিধানের যে রচনা হলো, এই রচনার ক্ষেত্রে হস্তলিপি বা যে হাতে লিখেছেন ওনার নামটা পরীক্ষা আসে। সংবিধানে হস্তলিপি আছে এ কে আব্দুর রউফ। আর হস্তলিখিত সংবিধান কত পৃষ্ঠার, এটা একটা প্রশ্ন পরীক্ষা আসে। হস্তলিখিত সংবিধান 93 পৃষ্ঠা। হস্তলিখিত সংবিধান 93 পৃষ্ঠা গেল। এরপরে হস্তলিখিত সংবিধানের পরে আর একটা কথা লিখবেন, সেটা হলো সংবিধানের অঙ্গ সজ্জা ও প্রচ্ছদ। এইখানে সার্বিক দায়িত্ব ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের। সার্বিক দায়িত্ব, সার্বিক দায়িত্বে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আর ওনার সাথে সহযোগিতায় ছিলেন দুইজন, একজনের নাম হলো শিল্পী আবুল হাশেম, আরেকজনের নাম হলো আবুল বরা কালভি। ওনাদের নাম আপনারা জানলেও চলবে, না জানলেও চলবে, শুধু জাস্ট এনার নামটা জানলেই হবে, শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর সংবিধানের ইংরেজি অনুবাদ করেন, ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান, তিনি হলো সংবিধানের ইংরেজি অনুবাদক। আর সংবিধান রচনা করা হয়েছে দুই ভাষায়, একটা হলো বাংলা ভাষা, আর একটা হলো ইংরেজি ভাষা।
বাংলা ভাষা একটা, একটা হলো ইংরেজি ভাষা। এই হলো মোট কথা, যেইটুকু পরীক্ষা আসতে পারে শুধু সেইটুকুই লিখলাম, আর বেশি কিছু এখান থেকে আমরা লিখবো না। এই পর্যন্তই, তারিখ টারিখ যা আছে পরীক্ষা আসার মতো সবকিছু এর মধ্যে চলে আসে। এরপর আসেন বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু প্রশ্ন আসতে পারে। যেমন একেবারে অনেক সহজ একটা প্রশ্ন এসেছিল ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায়, সংবিধানের অনুচ্ছেদ কতটি? অনুচ্ছেদ, পরিচ্ছেদ, তফসিল, প্রস্তাবনা, এগুলো কোনটা কি বা কোনটাকে কি বলে বা কোনটা কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এবং সংবিধানের বৈশিষ্ট্যটা দেখবো একেবারে সংক্ষেপে। তো আসেন চলেন তাহলে আমরা সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলি। সংবিধানের বৈশিষ্ট্য, ভাই ক্যামেরা কি আপনারা আবার ফাঁকে বন্ধ করে দিছেন? ভাই এই জিনিসটা খুবই ডিসগাস্টিং একটা জিনিস। একটা কথা বললে যদি আপনারা সেই জিনিসটা না বুঝেন, কথার গুরুত্ব না বুঝেন, কি না বুঝেন, আমি বুঝতেছি না মানে আপনাদের এটা কি জিনিস, কি সমস্যা। এখানে আমার এখানে 4 পৃষ্ঠার মধ্যে 4 24 96 জনকে দেখা যায় একবারে, এবং 96 জন তো আপনার নেই, আপনার লোক আছেন 83 জন, একজন আবার তার মধ্যে কমছে, 82 জন আছেন। তো এই 82 জনের মধ্যে অন্তত 20 30 জন মানুষ যদি আমি সামনে ক্যামেরায় থাকে তাহলে দেখলে বোঝা যায় যে না লোকজন গুলো ক্লাস করতেছে বা বুঝতেছে বা বুঝতেছেন না। স্যার আমি বাসে, আচ্ছা ওকে, বাসে থাকলে ভিন্ন কথা, সবাই তো আর বাসে না আপনার মতো। এবং কালকে এই টাইমে আমি ছিলাম হলো ইন্ডিয়ায়, বুঝছেন, এই পাশে আপনাদের যে দিনাজপুরের হিলি বন্দর, হিলি বন্দর দিয়ে আমরা ওই পাশে গেছিলাম কালকে এই সময়, বাইক নিয়ে ওইদিকে ঘুরতে গেছিলাম। আমি প্রাইভেট পড়াচ্ছি, আচ্ছা ওকে, যাদের খুব বেশি সমস্যা তারা তো ভিন্ন, কিন্তু যাদের সমস্যা নেই তারা তো ক্যামেরাটা চালু রাখতে পারেন। সংবিধানের বৈশিষ্ট্য লিখেন, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে লিখেন সংবিধানের প্রস্তাবনা আছে একটি, এবং প্রস্তাবনার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে সংবিধান শুরু হয়েছে। বাট এটা কিন্তু প্রস্তাবনা না। প্রস্তাবনা মানে হলো ভূমিকা, অর্থাৎ এই সংবিধান কেন রচনা করা হলো, এই সংবিধানের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা বর্ণিত হয়েছে সংবিধানের শুরুতে প্রস্তাবনার মধ্যে। প্রস্তাবনায় আছে কি, সংবিধান রচনার উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? রচনার উদ্দেশ্য, সংবিধান রচনার উদ্দেশ্য বর্ণনা করা আছে প্রস্তাবনার মধ্যে। প্রস্তাবনা আছে কয়টা একটা সংবিধানের ক্ষেত্রে? বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে প্রস্তাবনা আছে হলো একটি, প্রস্তাবনা আছে হলো একটি। এবার দ্বিতীয় জিনিস হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে কতটি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে হলো 4টি। 4টি মূলনীতি কি কি? 1 নম্বর মূলনীতি হলো জাতীয়তাবাদ, 2 নম্বর মূলনীতি হলো সমাজতন্ত্র, 3 নম্বর মূলনীতি হলো গণতন্ত্র, 3 নম্বর মূলনীতি হলো গণতন্ত্র, আর 4 নম্বর মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, এই 4টাকে বলা হয় সংবিধানের গাইডিং স্টার। গাইডিং স্টার যার বাংলা হলো দিক নির্দেশক। একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল সংবিধানের গাইডিং স্টার বলা হয় কাকে, বা সংবিধানে গাইডিং স্টার আছে কতটি। হ্যাঁ, আর এই সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে 4টি, যেখানে আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর একটা হলো ধর্মনিরপেক্ষতা। তো জাতীয়তাবাদ মানে হলো বাঙালি জাতীয়তাবাদ, যেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা ভাষা আন্দোলন করি এবং সর্বশেষ এসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আর সমাজতন্ত্র হলো বিশ্বের সবচেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য একটা
সমাজ ব্যবস্থা যেখানে শোষণ মুক্তির ব্যবস্থা রয়েছে, আর গণতন্ত্রের মাধ্যমে মানবাধিকার বা নাগরিকদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে, এবং ধর্মনিরপেক্ষতার মাধ্যমে অসাম্প্রদায়িক একটা দেশ গঠন করার উদ্দেশ্যকে সামনে রাখা হয়েছে। এই হলো আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় এই চারটা মূলনীতিকে সামনে রাখতে হবে। এরপরে আরেকটা জিনিস, সংবিধানে তফসিল আছে 7টি। তফসিল আছে 7টি। 7টা তফসিলের মধ্যে সব কি পড়বেন? জি না। তফসিল মানে কি সেটা লিখে রাখেন। তফসিল মানে হলো অতিরিক্ত সংযুক্তি। অতিরিক্ত সংযুক্তি। সংযুক্তি মানে কি? সংযুক্তি মানে হলো কিছু গুরুত্বপূর্ণ দলিল যেগুলো সরাসরি সংবিধান না, বা সংবিধানের কোনো বিধানও না, যা এগুলো সংবিধানের কোনো বিধানও না, কিন্তু সংবিধানের সাথে এগুলোর উল্লেখ থাকা জরুরি। যেমন ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন পাঠালেন স্যারকে, যে স্যার আমার তো মারাত্মক অসুস্থ আমি, আমার তো হলো কি ব্যথা, পেটে ব্যথা, আমার তো পেটে গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, আমার 10 দিনের ছুটি লাগবে স্কুল থেকে। তো এটা বললে তো ছুটি দিবে না। বললে এটার সাথে আপনার ওই যে ডাক্তারি রিপোর্টটা দিতে হবে, চাকরির ছুটির ক্ষেত্রে রিপোর্ট দিতে হবে। তো ওই রিপোর্টটাকে বলা হয় অতিরিক্ত সংযুক্তি। ঠিক তেমনি সংবিধানের ক্ষেত্রেও কিছু সংযুক্তি আছে যেটা সংবিধান না, কিন্তু সংবিধানের সাথে থাকা জরুরি। যেমন আপনার ওই রিপোর্টটা, ওটা কিন্তু আবেদন না, ওটা ছুটির আবেদন না, বাট ছুটির আবেদনের সাথে থাকার মতো জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক তেমনি একটা অংশ হলো এই তফসিলগুলো। তফসিলগুলোর মধ্যে 7টা হলো মোট তফসিল আছে, যার মধ্যে বাতিল হয়েছে একটি তফসিল। লিখে রাখেন, বাতিল হয়েছে একটি তফসিল। আর এই একটা তফসিল হলো 2 নম্বর তফসিল। 2 নং তফসিল রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত একটা তফসিল, যেটা বাতিল হয়ে গেছে। আর নতুন করে যুক্ত হয়েছে 3টি তফসিল। নতুন করে 3টি তফসিল। 3 তফসিল কোনটা কোনটা? 5, 6, 7। এই 3টা আগে ছিল না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই 3টা তফসিল নতুন করে যুক্ত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 15 মানে হলো 15তম সংশোধনী। পঞ্চদশ সংশোধনী। সংশোধনী মানে সংবিধান পরিবর্তন করা বা সংবিধানের মধ্যে সংশোধন আনা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে তফসিল আগে ছিল 4টি, সেখানে আরো 3টি তফসিল নতুন করে যুক্ত করা হয়। আর সেই তফসিলগুলো হলো পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল। এবং এই তফসিলগুলোর মধ্যে, সাউন্ড শুনতে পারতেছেন না সবাই? সাউন্ড ওকে? হ্যাঁ, একটা সত্য কথা বলি আপনাদেরকে। শুনেন, আপনারা অনেকে হয়তোবা জানেন, অনেকে জানেন না। অন্য যারা ব্যাচে ক্লাস নিচ্ছে বিদ্যাবাড়ি ছাড়া, তাদের ক্লাসগুলো হয় সব ফেসবুক লাইভ। আর ফেসবুক ওপেন গ্রুপ না, এটা সিক্রেট গ্রুপ। আপনাকে একটা গ্রুপে অ্যাড করবো, এখানে ক্লাস চলতে থাকবে। আপনি ওনার মতো উনি ক্লাস করবে, আর আপনি দেখে দেখে জাস্ট নোট করবেন। আর আমরা এই যে আপনারা জুমে ক্লাস করতেছেন, এই জুমের জন্য পার মান্থ শুধু 40,000 টাকা পে করতে হয়, এই জুমের ভাড়া। মানে 100-র বেশি পার্টিসিপেন্ট হলে, 100 জনের বেশি পার্টিসিপেন্ট হলে এবং 40-45 মিনিটের উপরে হলে এই জুমের জন্য আলাদা করে চার্জ পে করতে হয়। এবং আপনাদের প্রত্যেকটা ব্যাচের সেই ক্লাসগুলো জুমে নেওয়া হচ্ছে। তো এটা তখনই উপকার হবে যখন আপনাদের ক্যামেরা চালু থাকবে। আমার সামনে আলাদা একটা বোর্ড আছে যেখানে 24 জনকে একবারে দেখা যায়, যেখানে আপনাদের কমেন্ট পড়া যায়। এবং আপনারা চাইলে যদি আপনারা আনমিউট থাকতে চান, আমি আপনাদেরকে আনমিউটও রাখতে পারি, বাট এটা অনেকে বুঝেন না, এক্সট্রা নয়েজ হয়, সেই কারণে এটা বন্ধ করে রাখা। আদারওয়াইজ ক্লাসগুলো যাতে ইন্টারেক্টিভ হয়, অফলাইনের মতো আপনাদের জন্য এফেক্টিভ হয়, সেটা আমরা চাইতেছি। আর আপনারা শুধু নিজেদেরকে করে রাখতেছেন, এই জিনিসটা খুবই অদ্ভুত লাগতেছে আমার কাছে। অন্যরা সিক্রেট গ্রুপে ফেসবুকে ক্লাস নিচ্ছে, কিছুই না সেখানে, সে তার মতো একটা ক্লাস করে ভিডিও এখানে রেখে দিচ্ছে, শেষ।
না সে এখানে কোনো কথা বলার সুযোগ আছে, না সে আপনার এক্সপ্রেশন দেখতেছে, না সে আদৌ জানে যে আপনি কই আছেন, কোথায় বসে ক্লাস করছেন। ওটা থেকে জুম ক্লাস তো ভিন্ন। আপনাদের জন্য যে এত ফ্যাসিলিটিস রাখা হয়েছে, কেন আপনারা সেটা নিতে চাচ্ছেন না আমি জানি না। আসেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তফসিল গুলো যুক্ত করা হয়েছে তার মধ্যে প্রথম হলো পঞ্চম তফসিল। এখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিল, এখানে যুক্ত করা হয়েছে নতুন করে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিল যেটা আছে, সপ্তম তফসিলে আছে হলো স্যার কথা বলতে চাই। ওকে, কথা বলতে চাইলে তো হ্যান্ড রেজ করতে হবে, আদারওয়াইজ আমি খুঁজে বের করতে পারবো না আপনাকে। আবার আপনার ক্যামেরাও চালু নেই, দুটার কোনোটাই নেই, কিভাবে কথা বলবেন আপনি? তো খুঁজে বের করতে পারবো না। এই যে আলামিন মিয়া চালু করছেন, ভেরি গুড। বলেন। আনমিউট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বললেই হবে। দশ এপ্রিলের স্বাধীনতার ঘোষণা পত্র। তাহলে দেখেন এই তিনটা জিনিস নতুন করে যুক্ত হয়েছে, এবং এ যাবৎকালে যতবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই তিনটা তফসিলই এসেছে। অন্য তফসিলগুলো নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন কোনো সময় পরীক্ষা আসেনি এই গত 10 বছরের সব পরীক্ষায়। এবং এইখানে 40, 41, 43, 44তম বিসিএস, এই তিনটা বিসিএস এও প্রশ্ন এসেছে এই তিনটা জায়গা থেকে। সো আপনারা আর বাকি তফসিল গুলো না পড়লেও চলবে। আমি যতটা সম্ভব শর্ট করতে চাচ্ছি। যদি আপনারা আরো ডিটেলসে পড়তে চান তাহলে আমি ডিটেলসে লিখে দিব, একটু কমেন্টে লিখতে পারেন। এরপরে আরেকটা কথা, সেটা হলো সংবিধানের মোট ভাগ আছে 11টি। কয় নাম্বার হবে? 5। সংবিধানে মোট ভাগ, ভাগকে অনেকে অধ্যায়ও বলে থাকে, মোট ভাগ বা অধ্যায় আছে 11টি। সংবিধানে মোট ভাগ আছে 11টি। ভাগ কোনগুলো? দেখেন, ভাগের মধ্যে কোনগুলো পড়বেন? ভাগের মধ্যে পড়বেন হলো প্রথম 6টা ভাগ। প্রথম ভাগে কি আছে? প্রজাতন্ত্রের গঠন সম্পর্কে, প্রজাতন্ত্র ও এর গঠন সম্পর্কিত কথাবার্তা আছে। দ্বিতীয় ভাগে কি আছে? দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় ভাগে কি আছে? তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার সমূহ, মৌলিক অধিকার সমূহ। চতুর্থ ভাগ, এই ভাগগুলো আবার ভিন্ন। 4 থেকে 6 পর্যন্ত ভাগ ভিন্ন, এবং প্রথম থেকে তৃতীয় ভাগ পর্যন্ত ভিন্ন। এই ভাগগুলো একটু ভিন্ন। এই ভাগে আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিভাগগুলো প্রয়োজন, অর্থাৎ যারা রাষ্ট্রটাকে রান করবে। এই যে কথাগুলো বলা আছে এখানে, প্রথম থেকে তৃতীয় ভাগ পর্যন্ত, এই 3 ভাগের কথা অনুযায়ী রাষ্ট্রকে চালানোর জন্য যাদেরকে প্রয়োজন, সেই মানুষগুলোর কথা বলা আছে চতুর্থ থেকে ষষ্ঠ ভাগে। চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। পঞ্চম ভাগে আছে আইনসভা।
পঞ্চম ভাগে আছে আইনসভা, আইনসভার মধ্যেই জাতীয় সংসদ অন্তর্ভুক্ত, অর্থাৎ জাতীয় সংসদকেই বলা হয় আইনসভা। রুম্পা আপু কার সাথে কথা বলেন? লোকজন আছে? হ্যাঁ, আমি দেখে ফেলছি। ঠিক আছে, নর্মাল। ওকে, আসেন। এরপরে পঞ্চম ভাগের পরে আছে ষষ্ঠ ভাগ। ষষ্ঠ ভাগে কি আছে? ষষ্ঠ ভাগে আছে বিচার বিভাগ, যারা রাষ্ট্রের বিচার আচার করে থাকে, অর্থাৎ প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, ওনাদের নিয়ে গঠিত হয়েছে রাষ্ট্রের বিচার বিভাগ। এই তিনটা বিভাগ হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া উল্লেখযোগ্য, যদি আপনার এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, মৌলিক অধিকার সমূহ সংবিধানের কোন ভাগে বর্ণিত হয়েছে? উত্তর হলো তৃতীয় ভাগ। পরীক্ষায় প্রশ্ন আসে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের দায়িত্ব সংক্রান্ত বিষয়গুলো সংবিধানের কোন ভাগে উল্লেখ রয়েছে? আরেকটা লিখতে পারেন, সেটা হলো দশম এবং সপ্তম ভাগ। সপ্তম ভাগটা কি আছে? সপ্তম ভাগে আছে নির্বাচন সংক্রান্ত বিধান। সপ্তম ভাগে আছে নির্বাচন সংক্রান্ত বিধান। আর দশম ভাগে কি আছে? দশম ভাগে আছে সংবিধান সংশোধন সম্পর্ক বিধান। সংবিধান সংশোধন সম্পর্কিত বিধান। এইভাবে ভেঙে পড়লে মনে থাকবে সহজে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিধান। খালেদ মাহমুদ, কি অবস্থা ভাই আপনার? মন খারাপ? একদিকে ঘাড় কাত করে বসে আছেন একেবারে দুর্বল মানুষের মতো। এরপর আসেন ভাগ সম্পর্কে, আর কিছুই পড়তে হবে না। এই হলো সংবিধানের ভাগ। দেন আসেন সংবিধানের সংশোধনী হয়েছে মোট 17 বার, অর্থাৎ 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে। হুম, এ যাবৎকালে। এখন এই 17টা সংশোধনী সব কি আপনার জানা প্রয়োজন আছে? জি না। আপনার জানা প্রয়োজন আছে প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, আপনার জানার প্রয়োজন আছে 12তম সংশোধনী, জানার প্রয়োজন আছে 13তম সংশোধনী, জানার প্রয়োজন আছে 15তম সংশোধনী, জানার প্রয়োজন আছে 17তম সংশোধনী। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় সংশোধনী যেটা আছে, এই সংশোধনী দুইটা একটু লেখেন। প্রথম এবং দ্বিতীয় সংশোধনী, প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দির বিচার। এই কারণে সংবিধানের প্রথম সংশোধনী আনয়ন করা হয়েছিল। 93,000 যুদ্ধবন্দির বিচার 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই সংশোধনীটা আনয়ন করেছিলেন 1973 সালে। উদ্দেশ্য ছিল যুদ্ধবন্দীদের বিচার। দ্বিতীয় সংশোধনী, এটা হয় কবে? দ্বিতীয় সংশোধনী হয় 1973 সালেই। এটা হয় জরুরি অবস্থার বিধান ঘোষণা। হ্যাঁ, ওই একই সালে, সেম 1973-এ দুইটার, প্রথম এবং দ্বিতীয় দুইটা সংশোধনী হয়। এটার উদ্দেশ্য ছিল জরুরি অবস্থা, জরুরি অবস্থা ঘোষণা। এরপরে 12তম এবং 13তম তফসিল কেন গুরুত্বপূর্ণ বলছি দেখেন। 12 এবং 13তম তফসিলের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তন হয়। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি নাম ওনার, জিয়াউর রহমান থেকে শুরু করে হোসেন মোহাম্মদ এরশাদ, এবং সর্বশেষ হোসেন মোহাম্মদ এরশাদ যখন আন্দোলনে ওনার পতন হয় 1991 সালে, ওনার পতনের পরে সংসদীয় সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানে সংশোধনী আনা হয়। এর আগে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল নামে একটা সংশোধনী এনেছিলেন, যেখানে উনি বলেছিলেন কি, যে যেখানে উনি বলেছিলেন
যে বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সেটা পরবর্তীতে এসে 12তম সংশোধনীতে আবার পরিবর্তন হয়ে সংসদীয় সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তন হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তন হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় পুনঃপ্রবর্তন হয়, এটা হয় গিয়ে 12তম সংশোধনীর মাধ্যমে। এরপরে আরেকটা সংশোধনী হয়, ও আচ্ছা এটা তারিখ লিখিনি, 1991 বললাম। আর এরপরে আরেকটা হয় 1996 সালে, যখন কিরাম খালেদা জিয়ার প্রথম টার্ম শেষ, তখন আওয়ামী লীগ সহ সমমনা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাই, আদারওয়াইজ কোনো দলের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে। অর্থাৎ এই 13তম সংশোধনীর মাধ্যমে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় কোন সংশোধনীতে। আর এরপরে এই দুইটা একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে আবার এইটা একেবারে যতগুলো খুশি স্টার দিয়ে রাখেন, এটা দিয়েই প্রশ্ন আসে। 15তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়? 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের, এটা মুছে দিচ্ছি, এটা একটু পরে লিখবো, এখানে জায়গায় ধরবে না না হয় সবগুলো, এখানে সুন্দর করে লিখি। মূল সংবিধানে পুনঃপ্রবর্তন, মূল সংবিধানে পুনঃপ্রবর্তন, অর্থাৎ এটা হয় 2011 সালে। মূল সংবিধানে পুনঃপ্রবর্তন মানে মাঝখানে সংবিধানের যত পরিবর্তন হয়েছে, যেমন ধরেন সংবিধানের ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের প্রথম বিকৃতকরণ, এটা বলা হয় পঞ্চম সংশোধনীকে। ফার্স্ট, FIRST, অফ দি কনস্টিটিউশন, ফার্স্ট ডিস্ট্রকশন অফ দ্য কনস্টিটিউশন, এটা বলা হয় পঞ্চম সংশোধনীকে। অর্থাৎ সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে মূল নীতি, সেই জিনিসগুলোকে পরিবর্তন করা হয়েছিল। ডিস্টরশন বানানটা দেখা যাচ্ছে না, কেটে গেছে না? ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন, ডিস্টরশন মানে হলো সংবিধানের বিকৃতকরণ, সংবিধানের বিকৃতকরণ। আর এই একটা জিনিস খুবই অ্যালার্মিং ভাইয়া, আমরা 83 জনে ক্লাস করা শুরু করেছি, এখন 79 জন আছে, বাকি 4জন লোক কই গেল? আপনাদের কারো কাছে কিছু বলে গেছে তারা? বলেন। এই জিনিসটা আপনাদের জন্য অ্যালার্মিং, কারণ আপনারা তো ক্লাস করতেছেন, তাই না? আপনার যেতে হলে কোনো কারণে, বা আপনার যদি কোনো ব্যস্ততা থাকে, আপনার যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, বা আপনি যদি কোনো কারণে না থাকতে পারেন, আপনি তো বলে যাবেন যে আমি এই কাজে যাচ্ছি স্যার, আমার এই সমস্যা আছে, বা আমি আবার পরে রেকর্ড দেখবো। বাট আপনি টুক করে আপনার ভালো লাগলো না, আপনি চলে গেলেন, তাহলে আমি কি ধরে দিব যে ক্লাস ভালো লাগতেছে না, বা এগুলো সব আপনি আগে থেকেই জানতেন, বা এগুলো আর আলাদা করে জানার কি আছে, বইতে তো লেখাই আছে, পড়ে নিলেই হয়ে যাবে, এরকম কিছু? গেলে অবশ্যই কিছু একটা লিখে যাবেন, কজ যে আমি এই কারণে যাচ্ছি বা এই করছি। এটা একটা ম্যানার, তাহলে ক্লাসটা সুন্দর থাকে। এবং আপনি যেটার জন্য এখানে ভর্তি হয়েছেন, আপনার ওই জিনিসটাও সহজ থাকবে। আসেন, সংবিধানের পুনঃপ্রবর্তন মানে মূল যে নীতিগুলোতে পরিবর্তন আনা হয়েছিল, সেই পরিবর্তনটা বাতিল করে আবার আগের জায়গায় ফিরে এসেছি। এরপর 3টি নতুন তফসিল সংযোজন, 3টি নতুন তফসিল সংযোজন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আর কি করা হয়?
আর কি করা হয়? তত্ত্বাবধায়ক সরকার, শিল্পী রানী, বিদায় নিচ্ছি স্যার। আচ্ছা নেন, বিদায় নেন, লিভ নিচ্ছি স্যার, নেন স্যার, লিভ। ওকে। আমাদের ব্যাচে তো প্রায় 180 প্লাস স্টুডেন্ট, হ্যাঁ 180 প্লাস, বাকিরাও ক্লাস করেন, কিন্তু ব্যাপারটা হলো ম্যাক্সিমাম লোকজনকেই রেকর্ড ক্লাস করতে হয়, যারা চাকরি করেন বা যাদের ঘর সংসার আছে, ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না, ওনারা পরে দেখে নেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। আর একটা জিনিস এইখানে লেখেন, সংরক্ষিত 45টি নারী আসন, সংরক্ষিত 45টি নারী আসন কোথার? সংসদের, সংসদের সংরক্ষিত 45টি নারী আসন 50-এ উন্নীত করা হয়। আগে ছিল 45 জন নারী সংসদ সদস্য, এটাকে উন্নীত করা হয় 50-এ, নারী আসন 50, সংরক্ষিত 45টি নারী আসন 50-এ উন্নীত করা হয়। আর কি করা হয় বলেন? সংবিধানের 4-এর ক যুক্ত করা হয়, 4-এর ক উপধারা যুক্ত করা হয়, যেখানে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ সম্পর্কে বলা আছে। জাতির পিতার প্রতিকৃতি এই সম্পর্কে বলা আছে। অর্থাৎ জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন সম্পর্কিত একটা নতুন উপধারা 4 নম্বর অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। এই হলো একেবারে কোর যে কথাগুলো আছে এই সংশোধনীর, সেইগুলো। এরপরে যদি আমরা আসি আমাদের 17তম সংশোধনীতে, 17তম সংশোধনী, 17তম সংশোধনীতে কি করা হয়েছে? সংরক্ষিত 50টি নারী আসন, সংরক্ষিত 50টি নারী আসন আরো 25 বছরের জন্য, সংরক্ষিত 50টি নারী আসন আরো আরো 25 নারী আসন আরো 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়, 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়। শেষ। এরপরে যদি আমরা আসি 17তম সংশোধনী, শেষ। এরপরে 17তম সংশোধনী, এটাই শেষ সংশোধনী। সংবিধানের কতগুলো সংশোধনী বাতিল হয়েছে? বাতিল হয়েছে মোট 5টি সংশোধনী। সংবিধান থেকে এ যাবৎকালে 5টি সংশোধনী বাতিল হয়ে গেছে, অর্থাৎ যেই সংশোধনীগুলো গৃহীত হয়েছিল ওইখান থেকে সংশোধনীগুলো বাতিল হয়ে গিয়েছে। কি সেই সংশোধনীগুলো চলেন দেখি। সেই সংশোধনীগুলো হলো, 1 নম্বরে প্রথম বাতিল হয়েছে যেটা, সেটা হলো 5ম সংশোধনী, 7ম সংশোধনী, 8ম সংশোধনী, 13দশ সংশোধনী বা 13তম সংশোধনী, এবং সর্বশেষ বাতিল হলো 16তম সংশোধনী। এইখানে 8ম সংশোধনী আংশিক বাতিল হয়েছে, আর 11তম সংশোধনী যেটা আছে, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাওয়া, এই সংশোধনীটা পরে বাতিল করা হয়েছে, কিন্তু এটাকে ধরা হয় না, যেটা আংশিক গেছে এটাই ধরা হয়। অর্থাৎ মোট সংশোধনী বাতিল হয়েছে এ যাবৎকালে 5টি, 5ম, 7ম, 8ম, 13 এবং 16তম। এই সংশোধনীগুলো বাতিল করে দেওয়া হয়েছে, এগুলো অবৈধ ছিল, হাইকোর্ট এগুলোকে অবৈধ ঘোষণা করে। এরপর আসেন, সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে 18টি। সংবিধানে, ভাই লোক কমতেছে কিন্তু, এই যে 2জন লোক গেল, কই গেল আমার একটু বলেন।
আপনার যাবেন, আপনার কাজ থাকবে, আপনি অবভিয়াসলি কিছু একটা লিখে যাবেন, তাহলে না এটা একটা ক্লাস থাকবে। তাহলে তো আপনি জাস্ট মোবাইল চালাচ্ছেন, আপনার মনে হলো ভিডিও গেম খেলতেছেন, বন্ধ করে দিলেন দিলেন। এরপরে দেখেন, সংশোধনী বাতিল হওয়ার পরে সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ আছে 18টি। সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত, মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে 18টি। ব্যাস, সংবিধানে এগুলো হলো মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ। হ্যাঁ, যুক্তফ্রন্ট 5 দল মিলে গঠিত হয়েছে, যুক্তফ্রন্ট 5 দল মিলে গঠিত হয়েছে। মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে 18টি। বাট কেউ কেউ বলে সংবিধানে মৌলিক অধিকার আছে 18টি, এটা কিন্তু না। সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে 18টি। এবং এই অনুচ্ছেদগুলো আছে কোথায় কোথায়? অনুচ্ছেদগুলো আছে 27 নাম্বার থেকে 44 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত, এর মধ্যে 27, 28, 29, 30। আর এই দিকে হলো 14টা, 40 থেকে 44 পর্যন্ত। এই মোট 14 এবং 4, 18টি অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত। আর একটা সর্বশেষ লিখে রাখেন, সংবিধানে মোট অনুচ্ছেদ আছে, সংবিধানে মোট অনুচ্ছেদ আছে কতটি? 153টি। এই হলো সংবিধানের মোটামুটি কথাবার্তা। এরপর আমরা মূল সংবিধানে চলে যাব, তার আগে এটুকু ক্লিয়ার হলে সি লিখে দেন। এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখে দেন, সব মুছে ফেলবো। এরপর সংবিধানের গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো পড়তে হয় সেগুলো আমরা বলবো। ভেরি গুড। চলেন তাহলে এটা মুছে দিচ্ছি, এ টু জেড। দেন আসেন সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ কয়টা দিব বলেন? যদি আপনারা গুরুত্বপূর্ণ 10টা অনুচ্ছেদ 153-র মধ্যে পড়তে চান, তাহলে 10টায় শেষ করব। যদি আপনারা একটু সাহস করেন, তাহলে 20টা বা 25টা অনুচ্ছেদের কথা বলবো। বলেন 10টা দিব না 25টা দিব? 20-25টা। ওকে, ভেরি গুড। যারা সাহস করতেছেন তাদের জন্য খুবই ভালো। 153টা অনুচ্ছেদের অন্তত 20-25টা তো পড়াই জরুরি। জয়া আপু, আপনি কি আগেই ছিলেন আমাদের সাথে? ভেরি গুড। নতুন করে কেউ আছে? ও না, মনির ভাই শেষ পেজ পর্যন্ত, খালেদ মাহমুদ ভাই নতুন করে আসছেন। যে কটা ইম্পর্টেন্ট তার সবই দেন। আচ্ছা আসেন, যে কটা ইম্পর্টেন্ট, 1 নম্বরে হলো প্রজাতন্ত্রের, আরে 1 নম্বরে হলো প্রজাতন্ত্র। একক স্বাধীন সার্বভৌম একটা প্রজাতন্ত্র হবে, এবং এই প্রজাতন্ত্র ও প্রজাতন্ত্রের নাম, এবং এটার নাম হবে বাংলাদেশ। একটাই দেশ, একটাই নাম। 2 নম্বরে এই দেশের সীমানা কতটুকু হবে?
আপনারা জনপদ পড়ছেন না? জনপদ পড়ছেন না? জনপদ। তো জনপদ হইতে হলে আগে নাম, আগে লাগে কি? নাম। জনপদ হতে গেলে 1 নম্বরে লাগে নাম, 2 নম্বরে কি লাগে? সীমানা। সীমানা। ও, 1 নম্বরে লাগে নাম, 2 নম্বরে লাগে সীমানা। এরপরে 3 নম্বরে কি লাগে একটা দেশ হতে গেলে? আমাদের দেশটা কিসের ভিত্তিতে গঠিত হয়েছে বলেন তো? 52 সালে কি হয়েছে যার ভিত্তিতে আমরা এই 71 সালের স্বাধীনতা পর্যন্ত আসতে পেরেছি? 52 থেকে 71 এই পর্যন্ত আসার পিছনে মূল প্রেরণা কি? 52-র ঘটনা। 52-র ঘটনা না? 52-র কোন ঘটনা? রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা। এখন চলে আসলেন কিসে আপনি? একটা রাষ্ট্রের মধ্যে। একটা রাষ্ট্র হতে গেলে প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় কিছু জিনিসপত্র থাকতে হয়। যখন আপনি রাষ্ট্রে চলে আসলেন, যখন আপনি রাষ্ট্রে চলে আসলেন তখন রাষ্ট্রের কি কি থাকতে হয়? রাষ্ট্রের থাকতে হয় হলো 4 নম্বরে জাতীয় কিছু বিষয়। যেমন জাতীয় কি কি আছে? জাতীয় সঙ্গীত আছে, জাতীয় পতাকা আছে, জাতীয় প্রতীক আছে। আর আগে একটা জিনিস সংবিধানে ছিল না, সেটা হলো জাতির পিতা সম্পর্কে কোনো বিষয় ছিল না, এটা নতুন করে যুক্ত করা হয়েছে। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। জাতির পিতার, এই জন্যই দেখবেন যে শুধু প্রতিকৃতি সংরক্ষণ করলে হবে না, কিন্তু টানায় রাখতে হবে যাতে মানুষ দেখতে পারে। প্রতিকৃতি সংরক্ষণ ও, হ্যাঁ, দিনাজপুরের কেউ আছেন আপনারা? এখানে দিনাজপুরের কেউ থাকলে একটু কমেন্ট করেন তো। এলিজা আপু কি ঘুম দিয়ে উঠছেন কেবল? আচ্ছা, ভেরি গুড। মনে রাখার টেকনিক লাগবে না, এমনিতেই মনে থাকবে। ওকে, চলেন বলতেছি। 4-এর ক। এখন এর সাথে আরেকটা জিনিস কি লাগবে? আরেকটা জিনিস লাগবে, রাজধানী। একটা দেশ হতে গেলে অবশ্যই একটা দেশের রাজধানীর প্রয়োজন আছে। রাজধানী। Okay, এই 5টা জিনিস একবারে মনে রাখবেন কিভাবে। অবশ্যই আপনাদের নাসির হোসেনের কথা মনে আছে, বাংলাদেশের এক সময়ের খুব ভালো একজন অলরাউন্ডার ক্রিকেটার। তো নাসির কি করছে? নাসির সে কি করছে? সে হলো পতাকা নিয়ে তার পিতার কাছে গেছে। কেন? গিয়ে বলছে যে আমি ঢাকায় গিয়ে খেলা দেখবো। কি খেলা দেখবে? ক্রিকেট খেলা। এবং ঢাকায় খেলা দেখার পর থেকেই সে বড় ক্রিকেটার হয়ে গেছে। নাতে নাম, শীতে সীমানা, আর রতে রাষ্ট্রভাষা, আর এরপরে পতাকা 4 নম্বরে, আর 4-এর কতে আছে পিতা, জাতির পিতা। এই দুইটা একটার মধ্যে। আর ঢাকা হলো রাজধানী। এই গেল আপনার 5টা অনুচ্ছেদ। নাসির পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে তার বাপের কাছে গেছে যে শোনো, বাংলাদেশের ক্রিকেট খেলা আছে অমুক তারিখ, আমি এই খেলাটা কি করব? ঢাকায় গিয়ে দেখবো। ব্যাস শেষ। এরপরে আছে আমাদের নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিক যারা, তারা বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, জানার প্রয়োজন নেই। সাথে আছে সংবিধানের প্রাধান্য। সাথে আছে সংবিধানের প্রাধান্য। অর্থাৎ যদি আপনাকে বলি সংবিধানের প্রাধান্য আছে কয়দিন, সপ্তাহে 7 দিনই সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য অর্থাৎ দেশ কয়দিন সংবিধান অনুযায়ী চলবে সপ্তাহে, আর কয়দিন চলবে না। মানে 5 দিন স্কুল খোলা প্রাইমারি, আর বাকি 2 দিন বন্ধ। সরকারি অফিস 6 দিন খোলা আর 1 দিন বন্ধ, বা 2 দিন বন্ধ। তাহলে ওই 2 দিন কি সংবিধান চলবে না দেশে? চলবে?
সপ্তাহে 7 দিনে 7 দিনই সংবিধান চলবে। দ্যাট মিনস সংবিধানের প্রাধান্য, এটা 7 নম্বর অনুচ্ছেদ। এখানে বলা আছে এই সংবিধানের কোনো কিছু, কোনো অংশ বাতিল করা, স্থগিত করা বা রহিত করা এটা আইনত দণ্ডনীয়। আর যদি কেউ সেটা করে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হবে। বুঝতে পারছেন? তার বিরুদ্ধে তাহলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হবে যদি এটা কেউ করে। ওকে, দেন আসেন এরপরে, এইটা কিন্তু প্রথম ভাগ শেষ। প্রথম ভাগে যা পড়তে হবে সব আমরা বলে দিয়েছি। এটা হলো প্রথম ভাগ। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবে, এটা 6 নম্বর অনুচ্ছেদে আছে, ওটা না পড়লেও হবে। এরপরে যদি আমরা চলে যাই দ্বিতীয় ভাগে, দ্বিতীয় ভাগের কি পড়তে হবে? দ্বিতীয় ভাগে যা কথা আছে ওই কথাটাই আবার 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে। কি বলা আছে? সংবিধানের 4 মূলনীতি। সংবিধানের মূল নীতি সমূহ। আর এই মূলনীতি পরে 4টা মূলনীতি 4টা অনুচ্ছেদে বর্ণনা করা আছে: 9, 10, 11, 12। এখন বলেন 9 নম্বর অনুচ্ছেদে কি? আমরা জাতি হিসেবে কি বাঙালি, তাই না? তো এই বাঙালি জাতীয়তাবাদী আমাদের যুদ্ধে উদ্বুদ্ধ করে, তাই জাতীয়তাবাদ সবার আগে আসবে। জাতীয়তাবাদ কারণ কি, আমরা ধর্ম হিসেবে হিন্দু, ধর্ম হিসেবে মুসলিম, এগুলো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে, বাট এগুলো যদি থাকে তাহলে আমরা ভাগে ভাগে বিভক্ত হয়ে যাব। আর যদি একটা বৈশিষ্ট্যে আমরা চলে আসি যে আমরা সবাই বাঙালি, আমরা কেউ হিন্দুও না, আমরা কেউ মুসলিমও না, আমরা কেউ বৌদ্ধও না, খ্রিস্টানও না, আমরা সবাই একই বৈশিষ্ট্যে, সেটা আমরা সবাই বাঙালি। এটাকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই 52 সালে প্রথম বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয় এবং সেটা আমাদের স্বাধীনতা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্য সংবিধানের 4 মূলনীতির 1 নম্বর মূলনীতি হলো জাতীয়তাবাদ। 2 নম্বর মূলনীতি রাখা হয়েছে, আমাদের যুদ্ধে সবচেয়ে বেশি সহায়তা করেছে রাশিয়া, আর রাশিয়া হলো একটা সমাজতান্ত্রিক দেশ, সেই হিসেবে আমরা সমাজতন্ত্রকে আগে রেখেছি, সমাজতন্ত্র। আর দ্বিতীয়টা রেখেছি বিশ্ব সার্বজনীনভাবে গৃহীত একটা পদ্ধতি, সমাজ ব্যবস্থা, যেটার নাম হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আর এই গণতন্ত্রকে আমরা 2 নম্বরে রেখেছি। সমাজতন্ত্র গণতন্ত্র দুইটাকেই রেখেছি, বাট যেহেতু রাশিয়া সমাজতান্ত্রিক দেশ এবং তারা আমাদের যুদ্ধে সবচেয়ে বেশি সহায়তা করেছে, তাই আমরা সমাজতন্ত্রকে রেখেছি 1 নম্বরে, আর 2 নম্বরে রেখেছি গণতন্ত্রকে। তাহলে গেল 9, 10, 11, 12। 12তে আসবে হলো, এইটা করলাম আমরা রাশিয়ার জন্য, হ্যাঁ, এইটা করলাম আমরা আমেরিকার জন্য। তাহলে ভারতের জন্য কিছু করতে হবে, তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদেরকে আমরা বললাম, শোনো, আমরা যদি নিজেরা স্বাধীন দেশ হই, আমাদের সংবিধানে আমরা কি রাখলাম? ধর্মীয় ধর্ম নিরপেক্ষতা। তাহলে সবার সাথে মোটামুটি আমাদের সম্পর্ক ভালো থাকলো। সমাজতন্ত্র আমরা নিয়েছি, গণতন্ত্র আমরা নিয়েছি, এবং ভারতের যে জিনিসটা আছে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা, সেটা আমরা নিয়েছি। ধর্ম নিরপেক্ষতা মানে হলো অসাম্প্রদায়িকতা। অ এইটার মানে কিন্তু এইটা, অসাম্প্রদায়িকতা মানে কি? ধরেন কেউ কেউ হলো মুসলমান, তাকে আমরা বলবো কি? মুসলিম সম্প্রদায়। কেউ ধরেন হিন্দু, হিন্দুদের উৎসবের সময় পূজা পার্বণ, এই সময় কি বলে? কি বলে পূজা পার্বণে? হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, অর্থাৎ হিন্দু সম্প্রদায়। খ্রিস্টানদের, খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালিত হবে অমুক তারিখ। তো এই যে অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়, এত সাম্প্রদায়িক থাকবে না, বরঞ্চ হয়ে যাবে সবাই অসাম্প্রদায়িক, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। এটাকে বলা হয় অসাম্প্রদায়িক, এবং এই অসাম্প্রদায়িক হওয়ার জন্যই সংবিধানে রাখা হয়েছে ধর্মনিরপেক্ষতা। এটা হলো সংবিধানের মূল কথা, এই 4 মূলনীতি।
তাহলে এই চার মূলনীতি মনে থাকবে না? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, একটা হলো গণতন্ত্র। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর একটা হলো ধর্ম নিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর একটা হলো ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতা। মনে থাকবে তো এই পর্যন্ত? এই যেটুকু আমি পড়াচ্ছি এইটুকু থেকেই প্রশ্ন আসবে, এবং এই জায়গা দিয়ে আর ভুলবেন না আশা করি। আজকের পর মনে থাকবে আশা করি, তাই না? আর এইখানে আর কি কি পড়বেন দেখেন। 15 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে পড়বেন। এইখানে মৌলিক অধিকার বা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা সম্পর্কে বলা আছে। মৌলিক প্রয়োজন কয়টা? একজন মানুষের জন্য 5টি মৌলিক চাহিদা আছে, তাই না? একজন মানুষের জন্য কয়টা মৌলিক চাহিদা আছে? কয়টা? 5টা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আছে না? তো একজনের জন্য 5টা মানে 15 নম্বর অনুচ্ছেদ। এইখানে আছে মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা। মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা। পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? এত 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 11, 12, 13, 14, 15, তখন কনফিউজ হওয়ার দরকার নেই। একজন মানুষ, তার জন্য 5টা মৌলিক চাহিদা আছে। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর বর্তমানে ষষ্ঠ আরেকটা যুক্ত করা হয়েছে, যেটা হলো বিনোদন। বুঝছেন? তো 15-র পরে আরেকটা 16 নম্বর অনুচ্ছেদ, এটা সংক্ষেপে মনে রাখলেও রাখতে পারেন, না মনে রাখলেও কোনো সমস্যা নেই। 16তে আসে হলো আপনার কৃষক ও শ্রমিকের মুক্তি। কৃষক ও শ্রমিকের মুক্তি। যদি কৃষক উন্নত না হয় তাহলে আপনি মৌলিক প্রয়োজন কই দিয়া পূরণ করবেন? কাঁচামরিচ বাজারে না থাকলে 1000 টাকা দাম হবেই। লেবু দাম বেশি হবেই, 100 টাকা হলেই হয়ে যাবে। চাল কখনো দেখা যাবে আপনার 500 টাকা কেজিতে কিনে খাওয়া লাগবে। কারণ আমাদের দেশে যদি চাল উৎপাদিত না হয় তাহলে বাহির থেকে আনতে হবে, আর বাহির থেকে আনতে গেলে খরচ বেশি হবে। তো এই জন্য আপনার এই মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে গেলে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ঘটাতে হবে। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ঘটাতে হবে। গ্রামীণ উন্নয়ন, হ্যাঁ, বুঝে নেই? গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ঘটাতে হবে। এটা জাস্ট মনে রাখতে চাইলে রাখতে পারেন, না মনে রাখতে চাইলে লেখার দরকার নেই। জাস্ট মনে রাখার জন্য, সিকোয়েন্সটা মেলানোর জন্য। কারণ এর পরের গুলো সবগুলো পড়তে হবে। 17 পড়তে হবে। 17তে আছে হলো আপনারা যারা প্রাইমারি স্কুলের পরীক্ষা দিবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এটা আছে 17 নম্বর অনুচ্ছেদে। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। টেবিল চেয়ারে আছেন? অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মানে কি দেখেন, একজন স্টুডেন্ট আমার মতো যে, বুঝছেন, ছোটবেলায় আমার মনে হতো যে স্কুল কেন 7 দিনই খোলা থাকে না সপ্তাহে, কেন আবার বন্ধ দেয়া লাগে এটা? আমার মতো একজন স্টুডেন্ট, তার জন্য সপ্তাহে 7 দিনই স্কুলে যাওয়া পছন্দের কাজ। আর এইখানে একজন মানুষের চাহিদার জন্য 5টা মৌলিক চাহিদা থাকে, যেটা পূরণ হলে মোটামুটি একটা মানুষের মূল চাহিদাগুলো পূরণ হয়ে যায় মানবিকভাবে যা যা প্রয়োজন। 17 আর 18 এই দুইটা মনে রাখবেন। মানে 17 আর 15। 17 হলো কি সংক্রান্ত বলেন? হুম, ভেরি গুড। তো প্রতিদিন স্কুলে আপনিও যেতেন, এটা খুবই ভালো কথা। আর কারা কারা প্রতিদিন স্কুলে যেতেন বলেন তো?
প্রতিদিন যে কি করতেন? শুক্রবার যেতাম হলো বল খেলার জন্য। শুক্রবার সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত আমরা বল খেলতাম গিয়ে। তো এটা মনে রাখবেন যে একজন ভালো ছাত্র সপ্তাহে 7 দিনই শিক্ষা বিষয়ে কোনো না কিছু করতে চায়। আর এটাই হলো অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। 18 নম্বর অনুচ্ছেদে আছে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা। আপনার সপ্তাহে 7 দিন স্কুলে যেতে হলে শরীর সুস্থ থাকতে হবে। বুঝতে পারছেন? এইখানে বলা আছে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা। জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কিত ব্যাপারগুলো। এবং এইটার একটা উপধারা আছে, যে উপধারা হলো 18-র ক বা 18-র 1 নম্বর উপধারা। সেখানে বলা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। 18-র 1। হ্যাঁ, কই? সরি, আপনাদের বলি নাই। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা কিন্তু 18-র একটা উপধারা। ওকে, তাহলে 18-তে স্বাস্থ্য আছে। আর স্বাস্থ্য ঠিক রাখতে হলে কি করতে হবে? পরিবেশ ঠিক রাখতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ দুইটাই, স্বাস্থ্য এবং পরিবেশ দুইটাই আছে 18 নম্বর অনুচ্ছেদে। আর 18-র সাথে কি আছে? 17। 18-র সাথে কি আছে? 17। 17 কি আছে? 17-তে আছে দেখেন। 17-তে আছে কি? 17-তে আছে হলো আপনার শিক্ষার বিষয়। আর 18-তে আছে কি? জনস্বাস্থ্যের বিষয়। অর্থাৎ সপ্তাহে 7 দিন স্কুলে যেতে হলে, শিক্ষার প্রয়োজন হলে তাহলে কি থাকতে হবে? স্বাস্থ্য ভালো থাকতে হবে। শিক্ষার জন্য চাই স্বাস্থ্য। শিক্ষার জন্য চাই স্বাস্থ্য। ছোটবেলায় বলতো না যে ভালো পড়াশোনা করতে হলে বেশি বেশি খাইতে হবে? এটা শুনছেন? কেউ আমাকে বলছে? আব্বা সবসময় বলতো যে বেশি বেশি ভাত খা, না পড়বি কেমনে? বুঝছেন? তো আপনার বেশি পড়তে হলে বা বেশি শিক্ষার প্রয়োজন হলে আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে। এই পর্যন্ত। আর এই স্বাস্থ্য ভালো কার কার লাগবে? শুধু মিনার একার নাকি রাজুরও লাগবে? মিনা রাজু দেখছেন আপনারা? কেউ দেখছেন মিনা রাজু? তো স্বাস্থ্য ভালো কার কার লাগবে? মিনারও লাগবে, রাজুরও লাগবে। দ্যাট মিনস 19 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুযোগের সমতা। সুযোগের সমতা। আশা করি এটা মনে থাকবে, এই কয়টা অনুচ্ছেদই। 15, 17, 18, 19। ওকে, তাহলে হলো 19 নম্বরে কি বললাম আমরা? সুযোগের সমতা। সুযোগের সমতা কি? নারী পুরুষ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। ডিম রাজুও খাবে, ডিম মিনাও খাবে। করেননি এই কথা? মিনা রাজু দেখেননি কেউ আপনারা? দেখছেন? তো তাহলে আমরা কি দেখলাম? একটা হলো শিক্ষা, একটা হলো শিক্ষার জন্য স্বাস্থ্য। আর স্বাস্থ্য ভালো থাকবে তো কি করলে? সবাই সমান সুযোগ পেলে। আর না হয় ছেলেরা খুবই শক্তিশালী হবে আর মেয়েরা দুর্বল হয়ে যাবে না খেয়ে। এটা যাতে না হয়। আর সর্বশেষ আরেকটা অনুচ্ছেদ এখানে মনে রাখবেন, সেটা হলো 22 নম্বর অনুচ্ছেদ। দুই দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি ভাগে ভাগ হবে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। নির্বাহী বিভাগ কোনটা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, ওনারা যেই বিভাগে বসেন, ওনাদের যে বিভাগটা, ওই বিভাগটাকে বলা হয় নির্বাহী বিভাগ। ওনাদের হাতে নির্বাহী ক্ষমতা। বাট এই নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে উনি যদি কোনো অনৈতিক কাজকর্ম করে, আর বিচার বিভাগের লোকজন ওনার অধীনে থাকে, বিচার বিভাগের লোকজন ওনার অধীনে থাকে। 18 ক লিখেন, ক। এক জিনিস না, এক জিনিস না, 18 ক লিখেন। তো নির্বাচন
না, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। বিচার বিভাগ পৃথক। কেন এটা প্রয়োজন দেখেন, যদি প্রধানমন্ত্রী কোনো অনৈতিক কাজ করে, প্রধানমন্ত্রীকে বিচার কে করবে? প্রধান বিচারপতি। তো যদি প্রধান বিচারপতির চাকরিটা থাকে প্রধানমন্ত্রীর আন্ডারে, তাহলে ওনার বিচার করলে ওনার চাকরি থাকবে? এই জন্য বলা হয়েছে যে ওনার চাকরি ওনার হাতে না, ওনাদেরটা ওনারা সামলাবে, এনাদেরটা এনারা সামলাবে। অর্থাৎ নির্বাহী বিভাগ তাদের কাজ করবে, বিচার বিভাগ তাদের কাজ করবে। কেউ কারো উপর দায়বদ্ধ না। ওনাদের বদলি, প্রমোশন, জয়নিং, চাকরি থেকে বাদ দেওয়া সবকিছু ওনাদের হাতে। আর এনাদের চাকরি, প্রমোশন এনাদের হাতে। এই কথাটা বলা হয়েছিল, বাট এটা সর্বপ্রথম কার্যকর হয় ফখরুদ্দিন আহমেদের সময় 2007 সালে। এর আগে সবাই খালি ফাঁকা আওয়াজ দিছে আর কি, ফাঁকা বলি। কেউ এটা করেনি, বুঝছেন? কোনো আওয়ামী লীগ করেনি, কোনো বিএনপি করেনি, কোনো জাতীয় পার্টি করেনি। এই কাজ প্রথম করেছে ফখরুদ্দিন। ওনার এই যে কি বলে, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথমে এই কাজ করা হয় 1লা নভেম্বর 1997। মানে 1লা নভেম্বর 2007। আর কিছুই এখান থেকে পড়তে হবে না। এখানে সুযোগের সমতায় কিন্তু একটা জিনিস পড়তে হবে। সুযোগের সমতা যেটা আছে, এখানে একটা জিনিস পড়বেন। 19-এর 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে অথবা গণজীবনের সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবেন। জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। এটা 19-এর 3 নামে লিখে রাখেন। 19-এর 3 এইখানে বলা আছে, রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ কে নিশ্চিত করবে? রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র নিশ্চিত করবে। শেষ। এটা আছে 19-এর 3 নম্বর অনুচ্ছেদে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। তাহলে কথা মনে আছে? 17 কি বলেন তো? 15 কি? একজন মানুষের 5টি মৌলিক চাহিদা। আর 17 কি? একজন ভালো ছাত্র সপ্তাহে 7 দিনই শিক্ষা দীক্ষা নিতে চায়, স্কুলে যেতে চায়। আর এই জন্য তার কি লাগবে? স্বাস্থ্য ভালো থাকা লাগবে 18 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই জন্য নারী এবং পুরুষ দুইজনেরই সমান অধিকার পাওয়া লাগবে। সুযোগের সমতা চাই। আর 22 নম্বর অনুচ্ছেদ দুই দুই ভাগে ভাগ করে দিবে, দুইজনকে 2 ভাগে ভাগ করে দিবে। অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে দিবে। আর এরপরে দেখেন, 3য় ভাগের কিছু অনুচ্ছেদ পড়তে হবে। সেখানে আছে 1 নম্বরে 29 নম্বর অনুচ্ছেদ। না, 29 না, 28 পড়েন। শুধু 28 পড়লেই হবে। 28 নম্বর অনুচ্ছেদ। এখানে বলা আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ধর্ম, বর্ণ, জাতি, পুরুষ, এই কারণে কারো প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করতে পারবে না। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য প্রদর্শন নিষিদ্ধ। অর্থাৎ 28-এর 2 এই অনুচ্ছেদে বলা আছে, নারী পুরুষ ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে রাষ্ট্র কারো প্রতি বৈষম্য প্রদর্শন করতে পারবে না। নারী পুরুষ জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র কারো প্রতি বৈষম্য প্রদর্শন করতে পারবে না। আর মৌলিক অধিকারের এইটা কিন্তু 27 নম্বর অনুচ্ছেদ দিয়ে মৌলিক অধিকার শুরু, যেখানে 27-এ বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। এটা দিয়ে শুরু হয়, আইনের দৃষ্টিতে সমতা।
আইনের দৃষ্টিতে সমতা, আর একটা হলো ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য। ব্যাস, একটা হলো সমতা আর একটা লেখা আছে বৈষম্য। দেখেন, একটা সমতা আর একটা বৈষম্য, দুটা হলো অনুচ্ছেদ নাম্বার 27 এবং অনুচ্ছেদ নাম্বার 28। একটা হলো সমতা, একটা হলো বৈষম্য। সব সব 27-28-এ সব বলে দেওয়া আছে, দেশের কি অবস্থা এটা সব বলে দেওয়া আছে। কই বলা আছে? 27 এবং 28, এই দুই জায়গায় সব বলে দেওয়া আছে। কি সব? 1 নম্বরে বলা আছে সমতার কথা, 2 নম্বরে বলা আছে বৈষম্যের কথা। সমতা কি রাখতে হবে, বৈষম্য কি দেখাইতে হবে, দুইটাই বলা আছে। সতের সমতা আর বতে বৈষম্য। 27-28-এ সব হয়ে গেছে, এই অনুচ্ছেদের যা আছে সব হয়ে গেছে, আর কিছু করতে হবে না এখানে। আর এখানে একটা চাইলে পড়তে পারেন, সেটা হলো 22 × 2 = 44। ওইখানে একটা 22 এক্সেপশনাল করে আসছেন, আর এখানে 44-এ আর একটা এক্সেপশন করবেন, সেটা হলো মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ। একজন নাগরিকের, রাষ্ট্রের, তার যে মৌলিক অধিকারগুলো আছে, যেমন চলাফেরার অধিকার, স্বাধীনতার অধিকার, মানে সংগঠনের অধিকার, সমাবেশের অধিকার, এইসব অধিকার যদি সে কখনো মনে করে অধিকারগুলো ক্ষুণ্ণ হয়ে গেছে, সে তার মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য রাষ্ট্রের নামে মামলা করতে পারবে। এবং এটা করতে পারবে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী অনুযায়ী মৌলিক অধিকারের জন্য একজন নাগরিক মামলা করতে পারবে রাষ্ট্রের নামে। এই কথাটা বলা আছে 44 নম্বর অনুচ্ছেদে, তাই এটাকে বলা হয় মৌলিক অধিকার বলবৎকরণ। মানে ফিরিয়ে আনা, আগের জায়গায় ধরে রাখা। আপনার মৌলিক অধিকার আপনি ফিরে পেতে চাচ্ছেন, এই জন্য আপনি মামলা করতে পারবেন, এই কথা বলা আছে সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে। ওকে ভাই, যারা এসে ক্যামেরা বন্ধ করে দিছেন তারা কি চলে গেছেন নাকি আছেন? আমরা আর বেশিক্ষণ ক্লাস করবো না, 2-4-5 মিনিট আছি। তো এই 2-4 মিনিটের জন্য আপনাদের চেহারা সুরত আর একবার দেখতে চাই আমরা। এবং মোস্ট অফ ইউ যারা আছেন একেবারে সবাই একটু ক্যামেরা গুলো চালু রাখার চেষ্টা করেন, দেখি। কিপটামি ছাড়েন রে ভাই, কিপটামি করে জীবনে বড় হতে পারবেন না, বুঝছেন? শেষ সময়ের জন্য ক্যামেরা গুলো একটু চালু রাখেন। 27-এ বলা আছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আপনি যদি বড় লোক হন, আপনি যদি কি জানো সায়েম সোহান আনভীর হন, তাহলেও কোনো সমস্যা নাই। আর আপনি যদি ফকির রিক্সাওয়ালা হন, তাহলে কোনো সমস্যা নেই, আইন সবার ক্ষেত্রে সমান। যদিও কথা পুরোটাই মিথ্যা, 100% মিথ্যা কথা, কিন্তু সংবিধানে বলা আছে আইনের দৃষ্টিতে নাগরিক গরিব হোক ধনী হোক সবাই সমান। আর দ্বিতীয়টা বলা আছে ধর্ম বর্ণ প্রভৃতি কারণে বৈষম্য, যে রাষ্ট্র, আপনি হিন্দু এই কারণে আপনাকে অধিকার কম দিবে, বা আপনি মুসলিম এই কারণে অধিকার কম দিবে অথবা বেশি দিবে, এটা পারবে না। আপনি নারী এই কারণে আপনাকে একটা পদে বসতে নিষেধ করে দিবে, না এটা পুরুষরা বসবে, এটা রাষ্ট্র পারবে না। আপনি উপজাতি এই কারণে আপনাকে বসতে নিষেধ করতে, এটা রাষ্ট্র পারবে না। এটা বলা হয়েছে কোনো ধরনের বৈষম্য করতে পারবে না, এবং সবার ক্ষেত্রে সমতা দেখাতে হবে। তো এটাকে আমি মনে রাখার জন্য বলেছি সতে সমতা আর বতে বৈষম্য, অর্থাৎ সব। 27-28 অনুচ্ছেদ নাম্বার পড়লেই সব শেষ হয়ে যাবে, এটাই সব। আর 26-এ বলা আছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল। মৌলিক অধিকারের সাথে কোনো আইন যদি সাংঘর্ষিক হয় সব বাতিল হয়ে যাবে, সব বাতিল। এই পড়লেন সব, উপরে পড়বেন বাতিল। বাতিল কোথায়? 26 নম্বর অনুচ্ছেদে এখানে বলা আছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল, বাট এটা লাগবে না, আপনাদের আসে না কখনো। এই পর্যন্ত পড়লেই আপনাদের এনাফ, 44 নম্বর পর্যন্ত। এছাড়া স্পেসিফিক কিছু প্রশ্ন আসে, যেমন ধরেন আপনার ন্যায়পাল সম্পর্কে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? 77 নম্বর অনুচ্ছেদে বলা আছে ন্যায়পাল সম্পর্কে। স্থানীয় শাসন সংক্রান্ত অনুচ্ছেদ আছে কত নম্বরে? 59 নম্বরে, স্থানীয় শাসনের গঠন। স্থানীয় শাসন সম্পর্কে, স্থানীয় শাসন সম্পর্কে যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর গঠন, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এইসব পরিষদগুলো সম্পর্কে কোথায় বলা আছে এইটা। মাত্র 1 পৃষ্ঠা চালু হয়েছে ক্যামেরা। ভাই আপনারা ভয়ঙ্কর ক্ষিপ্ত এবং মারাত্মক মেজাজ খারাপ হয় আপনাদের এই ব্যাচের লোকজনদের দেখলে।
অন্য ব্যাচে যেটা সবচেয়ে পদ্মার বড় ব্যাচ, তাদের হলো 1077 জন, এবং সেখানে প্রায় 300-400 মানুষের ক্যামেরা চালু থাকে। প্রায় 300-400 মানুষের ক্যামেরা চালু থাকে তাদের। ওকে, এই শেষ তাহলে দেখেন, এই পর্যন্তই পড়বেন। আর 77 ছাড়া আর যেটা আছে, 93 নাম্বার অনুচ্ছেদে আছে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, এটা লিখে নেন। আমি আর 4-5টা অনুচ্ছেদ লিখে দিচ্ছি, তাহলেই শেষ। 93, অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। অর্থাৎ কখনো যদি সংসদ চালু না থাকে, তখন রাষ্ট্রপতি চাইলে তিনি যে কোনো আইন জারি করতে পারেন, এটাকে বলা হয় অধ্যাদেশ। রাষ্ট্রপতি যে কোনো আইন নিজের ক্ষমতা বলে জারি করতে গেলে সেটাকে বলা হয় অধ্যাদেশ। অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। আর একটা পড়েন 113, প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে পড়ে রাখতে পারেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা একটু পড়ে রাখতে পারেন। 13 না 17, 117 পড়ে রাখবেন। আর 118, 17-18 এই দুইটা পড়বেন। 17, 18, 42, 52। 117, 18, 42, 52। তাহলেই শেষ আজকের মতো সংবিধান। 117, এখানে বলা আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন। প্রশাসনিক ট্রাইব্যুনাল কি? প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো যারা প্রশাসনিক বড় বড় পর্যায়ে কর্মরত আছেন, ওনাদের অভ্যন্তরীণ যে বিচার আচারের জন্য আদালত গঠন করা হয় সেটাকে বলা হয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল। আরেকটা হলো আপনার এই ন্যায়পাল, এটা সবচেয়ে চমৎকার জিনিস বাংলাদেশের সংবিধানের, বাট এটা কখনোই কার্যকর করা হয়নি, এবং মনে হয় না এই জীবনে কোনোদিন কার্যকর করা হবে। বুঝছেন? এটার ব্যাপার হলো ন্যায়পাল মানে এমন একজন ব্যক্তি হবেন যে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা, অর্থাৎ সে সবার উপরে গিয়ে অডিট করতে পারবে, সবার উপরে দেখতে পারবে, এবং সবার ব্যাপারে তার যে আদেশ সেটা কার্যকর থাকবে। বিভিন্ন দুর্নীতি বা অনিয়ম যদি কেউ করে, রাষ্ট্রের যে কোনো পদস্থ কর্মকর্তা, তাদের ব্যাপারে উনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে, বাট এটা কোনোদিনই কার্যকর হবে না এই বাংলায়। আর 142, 152 এই দুইটা পড়ে রাখবেন। 100, হ্যাঁ কি? 142-এ আছে হলো সংবিধানের যে সংশোধন, সংশোধন সম্পর্কে। আরেকটা হলো 52-তে আছে ব্যাখ্যা, সংবিধান সংশোধন সম্পর্কে। আর 152-তে আছে সংবিধানের ব্যাখ্যা। ব্যাস, এই পর্যন্তই। আর 141-এর ক, খ, গ এই তিনটা আছে জরুরি অবস্থার বিধান। ক, খ, গ তিনটাই জরুরি অবস্থা সংক্রান্ত বিধান। জরুরি অবস্থা সংক্রান্ত বিধান, এই কয়টা পড়লে একেবারে যেইটুকু পড়ছি কাটায় কাটায় এইটুকু পড়লেই সংবিধান শেষ। আর কিছুই আপনাদের জন্য পড়তে হবে না। আর ওই যে চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ইউটিউবের মানে ফেসবুকের যে ক্লাস আছে ওইখানে দেখে নিন, ওইখানে একদিন সব করানো আছে। ওগুলো পড়লেও হবে, না পড়লেও চলবে। মৌলিক অধিকার নিয়ে আপনাদের অত ডিটেলসে প্রশ্ন করে না সাধারণত। আর যদি কেউ পড়তে চান, তাহলে এই 4-5টা ওই ক্লাসটা দেখে নিবেন, 33 থেকে একেবারে 41 পর্যন্ত এই জায়গাটুকু এখানে দেখে নিবেন। আর যদি একেবারে আলাদা করে পড়তে চান, তাহলে 33 থেকে 39 পর্যন্ত এই জায়গাটুকু ওইখানে দেখে নিবেন। ইউটিউব মানে আমাদের ফেসবুক পেজে ওই ক্লাসটা আছে, ওইখানে মৌলিক অধিকারের বিষয়গুলো বলা আছে খুব ভালোভাবে। শুধু জাস্ট এইটুকু অংশ দেখে নিবেন, তাহলে মৌলিক অধিকারগুলো আর ভুলবেন না, আশা করা যায়। আর এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও। আজকের মতো এখানেই বিদায় নিব। সংবিধান যা পড়েছি শুধু এইগুলোই, আর কিচ্ছু বাকি নাই। যা বাকি আছে ওগুলো বাকি বাদ, দরকার নেই। এগুলো বিসিএস ওয়ালারা পড়বে। তাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এ নাম্বার থাকে 30, আপনাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এ থাকে 10।
আপনাদের জন্য সংবিধানে 1 আর তাদের জন্য 6 নম্বরের প্রশ্ন আসে। সরকার ব্যবস্থা এবং সংবিধান দুইটা মিলে 6 নম্বরের প্রশ্ন আসে, আপনাদের 1 নম্বরের প্রশ্ন আসে। আরো পড়বেন? আরো পরে দিতে পারি, ওদের মতো যা আছে সব বিশেষের তা। বুঝছেন, ওদের সংবিধানের জন্য 2টা ক্লাস হয় 4 ঘন্টার। ওইখানে আরো ডিটেলস দ্বিতীয় ক্লাসে আলোচনা হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।